বিশ্বের সবার দৃষ্টি এখন ভেনেজুয়েলার দিকে, কারণ দেশটি এখন থেকে শাসন করবে আমেরিকা। ট্রাম্প বলেই দিয়েছেন যে এখন থেকে ভেনেজুয়েলায় তারা যেটা চাইবেন সেটাই হবে। তাদের কথার অন্যথা হলে সেই দেশকে কেউ চালাতেও পারবেন না বা সেই দেশে কেউ থাকতেও পারবেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভেনেজুয়েলা চালাবেন কে কে। একবারে সদ্য সমাপ্ত প্রেস কনফারেন্সে তিনি স্পষ্টভাবে দেখিয়েছিলেন নিজেকে এবং তার পেছনে থাকা মার্কো রুবিও, যিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিটার হেগসেথকে। তিনি এবং তার পারিষদবর্গ দায়িত্ব নিয়েছেন এই দেশটিকে যতদিন খুশি ততদিনই চালাবেন। এ নিয়ে আমরা কথা বলবো। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বদরুল আলম খান। ডক্টর খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার। আমরা যে বিষয়টা, এখন তো সারা বিশ্বই ভেনেজুয়েলা ব্যস্ত। এই মুহূর্তে যদি বলি যে ভেনেজুয়েলার এই পরিস্থিতি উদ্ভব হওয়ার পেছনে কি কি কারণ ছিল বা এর প্রেক্ষাপটটাই বা কি, এইটা যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, ভেনেজুয়েলায় যেটা ঘটে গেল সেটা অবিশ্বাস্য আর কি। একটা দেশের প্রেসিডেন্টকে রাত 1টার সময় তার বাড়ি ঘেরাও করে আমেরিকার সেনাবাহিনীর প্রায় 100 জন সেনা সদস্য বাড়ি ঘেরাও করে তাকে কিডন্যাপ করে, অপহরণ করে নিয়ে আমেরিকায় নিয়ে গেল। এটার নজির আছে আগেও। 1989 সালে মনে আছে যে পানামাতে সৈন্য পাঠিয়ে আমেরিকা ঠিক এই কাজটি করেছিল এবং মানুয়েল নরিয়েগাকে ওই অ্যারেস্ট করে তারপরে তার বিচার করে তাকে এখনো সে মারা গেছে, কিন্তু তাকে জেলে রেখেছিল বোধহয় 90 সাল থেকে, তার প্রায় 35 বছর, 30 বছর 35 বছর মতো। তো এই ঘটনাটা ঘটলো ভেনেজুয়েলার ক্ষেত্রে। আমাদের মনে রাখা দরকার যে কিছুদিন আগে, এই 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে, আমেরিকা কিন্তু একটা জাতীয় নিরাপত্তা বিষয়ক একটা ডকুমেন্ট, একটা দলিল প্রকাশ করে। সে সম্পর্কে আমরা আগেও কথা বলেছি, কিন্তু সেখানে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমেরিকা ইউরোপ থেকে এবং মধ্যপ্রাচ্য এবং কিছুটা অন্য অন্য এলাকা যেগুলো আছে সেখান থেকে সরে এসে তারা তাদের মনোযোগ দিচ্ছে এই দক্ষিণ আমেরিকা, কানাডা এবং কিছুটা গ্রিনল্যান্ডের উপরে। এই দিকটা যেটা সেখানে ওই দলিলে যেটা উল্লেখ ছিল সেটার বাস্তবায়ন আমরা এই আজকে দেখলাম বা গতকালকে দেখলাম 3 তারিখে। তো এটা একটা অবিশ্বাস্য ঘটনা, কিন্তু এর প্রেক্ষাপটটা জানা দরকার। কেন ভেনেজুয়েলার উপরে আমেরিকার এত রাগ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের? ডোনাল্ড ট্রাম্পের রাগের কারণ হচ্ছে যে দুটো কারণে। একটা হচ্ছে তেল। ডোনাল্ড ট্রাম্প তেলটা নিতে চায়। ভেনেজুয়েলাতে তেলের যে সঞ্চয় বা যে ডিপোজিট আছে বা রিজার্ভ আছে সেটা পৃথিবীর এমনকি সৌদি আরবের থেকেও বেশি। তো এটা ডোনাল্ড ট্রাম্প জানে। আরেকটা এই পরিপ্রেক্ষিতে জানা দরকার যে আমেরিকা কিন্তু এখন তার যে ঋণ, জাতীয় ঋণ, তার পরিমাণ হচ্ছে 37 ট্রিলিয়ন ডলার। তার অর্থ হচ্ছে যে আমেরিকার জাতীয় আয় প্রতি বছরে হচ্ছে 30 ট্রিলিয়ন। তাহলে তার জাতীয় ঋণ হচ্ছে ওই 30 ট্রিলিয়নের থেকে আরো 7 ট্রিলিয়ন বেশি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন, এবং শুধু ডোনাল্ড ট্রাম্প না, তার যারা সহচারী বা তার যারা ক্যাবিনেটে আছে তারাও চিন্তিত। এবং এটাকে কিভাবে এই ঋণটা শোধ করা কিভাবে? একটা শোধ হচ্ছে যে আমেরিকার যুদ্ধ বাজেট কমানো, আর একটা হচ্ছে যে অন্য দেশের সম্পদকে কুক্ষিগত করে সেগুলোকে দখল করে সেই সম্পদ বিক্রি করে যে অর্থ আয় হবে সেটা দিয়ে কিছুটা এই ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করা। তো সেটাই আমরা এখন লক্ষ্য করে দেখছি ভেনেজুয়েলার ক্ষেত্রে। তো ভেনেজুয়েলার যে রাজনীতির পরিবর্তনটা সেটা কিন্তু খুব অত্যন্ত চমকপ্রদ বলবো, এবং সেটা দক্ষিণ আমেরিকার সাথে, দক্ষিণ আমেরিকার ইতিহাসের সাথেও কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। দক্ষিণ আমেরিকায় একটা লেফট মুভমেন্ট আছে, একটা বাম মুভমেন্ট, আন্দোলন অনেক দিন ধরেই চলে এসছে। চে গুয়েভারা, তারপরে ফিডেল কাস্ট্রো,
তারপরে আলিয়েন্দে থেকে শুরু করে আমাদের নিকারাগুয়া এবং অন্যান্য দেশে এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করে। এবং এই আন্দোলনের সাথে আরেকটা প্রভাব ছিল, সেটা হচ্ছে ধর্মকে ব্যবহার করে মানুষের মুক্তির জন্য, যেটাকে আমরা বলি লিবারেশন থিওলজি, মুক্তির ধর্মতত্ত্ব যেটা, সেটাও কিন্তু ল্যাটিন আমেরিকাতে অত্যন্ত প্রভাবশালী ছিল। এবং এই এই মুক্তির ধর্মতত্ত্ব দিয়েই কিন্তু নিকারাগুয়াতে বিপ্লব হয় এবং সেই বিপ্লব ছড়িয়ে পড়ে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে। ভেনেজুয়েলার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হুগো চাভেজের যে মানে ঐতিহাসিক তার ভূমিকা তার দেশের জন্য। এবং সে যখন ক্ষমতায় আসলো 1998 সালে নির্বাচনের মাধ্যমে 57 কি 58% ভোট ভোট পেয়ে 1998 সালে সে এসেই কিন্তু ভেনেজুয়েলার যে তেল কোম্পানি, যেটা আগে আমেরিকার দখলে ছিল, কিছুটা ডাচ কোম্পানির দখলে ছিল এবং ব্রিটিশ পেট্রোলিয়ামের দখলে ছিল, তারাই এগুলোকে প্রসেস করতো, তারাই অবকাঠামো তৈরি করেছিল এবং তেলের কূপগুলো তারাই নিয়ন্ত্রণ করত। সে হুগো চাভেজ এসে ওই কোম্পানি, যেটাকে বলে পেরেভেসা, কোম্পানির নামটা হচ্ছে ন্যাশনাল অয়েল কোম্পানি, যেটা তার নাম হচ্ছে পেরেভেসা, সেই কোম্পানিকে সে জাতীয়করণ করলো, যার ফলে প্রচুর পরিমাণে অর্থায়ন ঘটলো অর্থনীতিতে। এবং হুগো চাভেজ যে সমস্ত সংস্কার কাজ শুরু করলো, বিশেষ করে গরিবদের দিকে তাকিয়ে, সেখানে বেকার ভাতা, সেখানে শিক্ষার উন্নতি, ওই বস্তিগুলো কে বাড়িঘর নির্মাণ করা নতুন করে, এবং সেখানে কিছুটা ফ্রি, কোনো পয়সা না নিয়ে বা সামান্য পয়সা বিনিময়ে সেখানে গরিবদেরকে ওখানে বাড়ি দেওয়া হলো। আরো অন্যান্য যে সমস্ত ভাতা এবং অর্থনৈতিক উন্নয়নের যে কারণে জন্য সে ব্যবস্থা নিল, সেটা একটা যুগান্তকারী ব্যাপার ছিল। হুগো চাভেজকে কিন্তু প্রথম থেকেই আমেরিকা সরানোর নানাভাবে চেষ্টা করেছে। তার ভেতরে একটা হচ্ছে 2002 সালে তাকে সরানোর জন্য পেড্রো কমোনো বলে একজন ভেনেজুয়েলান, সে আমেরিকায় থাকতো, আমেরিকা তাকে রিক্রুট করে তাকে পাঠায় এবং একটা অভ্যুত্থানের চেষ্টা করে, কিন্তু সে অভ্যুত্থান ভেনেজুয়েলাবাসী নস্যাৎ করে দেয়। এরপরে সে মারা যায়। হুগো চাভেজ মারা গেলেন 2012 সালে। মারা যাওয়ার পরে প্রেসিডেন্ট হলেন আমাদের নিকোলাস মাডুরো। তো নিকোলাস মাডুরো যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি নানাভাবে চেষ্টা করলেন ওই হুগো চাভেজের পথটা অনুসরণ করার। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে হুগো নিকোলাস মাডুরোকে কিন্তু আমেরিকা শান্তি দেয়নি। 2015 সালে ওবামা স্যাংশন আরোপ করে, নিষেধাজ্ঞা আরোপ করে। 2019 সালে ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে অত্যন্ত কষ্টকর একটা মুহূর্তের ভেতর দিয়ে, একটা সময়ের ভেতর দিয়ে ভেনেজুয়েলার মানুষগুলোকে যেতে হচ্ছে। সুতরাং এইভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, বিশেষ করে আমেরিকার রাজনীতির কারণে, যে যেন ভেনেজুয়েলা সফল না হয়, তার অর্থনীতি যেন ভেঙে পড়ে। এবং সেইভাবেই তারা চেষ্টা করেছে এই দেশটাকে কবজা করা, তার দখলে নেওয়া এবং দখলে নিয়ে তার সম্পদগুলোকে কুক্ষিগত করা। এইটাই হচ্ছে আমেরিকার প্ল্যান। আর একটা যে প্ল্যান, সেটা হচ্ছে যে এটা মার্কো রুবিওর প্ল্যান। মার্কো রুবিও হচ্ছে একজন, তার দাদা বা বাবা কিউবার অধিবাসী ছিল, কিন্তু পরে ফিডেল কাস্ট্রোর বিপ্লবের পরে তারা ফ্লোরিডায় এসে আশ্রয় নেয়। এবং মার্কো রুবিওর একটা বড় উদ্দেশ্যই হচ্ছে, দ্বিতীয় উদ্দেশ্য, তেলের পাশে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে যেভাবেই হোক দক্ষিণ আমেরিকায় এই বাম আন্দোলন বা বাম আন্দোলনের ফলে যে সমস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারগুলোকে উৎখাত করা। এবং তার ভেতরে একটা হচ্ছে ভেনেজুয়েলা, দ্বিতীয় হচ্ছে কিউবা, তৃতীয় হচ্ছে নিকারাগুয়া, চতুর্থ হচ্ছে কিছুটা মেক্সিকো হচ্ছে একটা সেন্ট্রাল লেফট, মানে সেন্ট্রাল লেফট, একেবারে লেফট না কিন্তু সেন্ট্রাল লেফট,
তারপরে এখন বর্তমানে আছে কলম্বিয়া, ভেনেজুয়েলার পাশের দেশ কলম্বিয়া, সেখানেও একটা লেফট সরকার আছে। সুতরাং এদেরকে আক্রমণ করে, এদেরকে অপসারণ করে ক্ষমতা থেকে সেখানে মার্কিন পন্থী সরকারকে বসানো, এটাই হচ্ছে মার্কো রুবিওর দ্বিতীয় উদ্দেশ্য। সুতরাং প্রথম উদ্দেশ্য হচ্ছে তেল, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রগতিশীল যে সমস্ত রাষ্ট্রনায়করা আছে ক্ষমতায় তাদেরকে উৎখাত করা। সুতরাং এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদেরকে দেখতে হবে নিকোলাস মাদুরার এই অ্যারেস্টটাকে, তাকে অপহরণ করা এবং তার মানে তার বিরুদ্ধে নানা ধরনের অ্যালিগেশন, সেটা হয়তো আমরা পরে আলাপ করতে পারি কি কি অ্যালিগেশন। কিন্তু এই সমস্ত বিশেষ করে এই ড্রাগ এবং কোকেইন এবং অন্যান্য যে সমস্ত ড্রাগের সাথে যুক্ত দ্রব্য আছে, সে নাকি এগুলো পাচার করে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে তাকে এই সমস্ত অভিযোগ দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করার চেষ্টা হচ্ছে। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি একটুখানি অ্যাড করে শেষ করি একটা বাক্য দিয়েই, সেটা হচ্ছে এটা কিন্তু নিকোলাস মাদুরোকে নিয়ে গেল, কিন্তু যে সরকার প্রতিষ্ঠিত ছিল, নিকোলাস মাদুরো ছিল প্রেসিডেন্ট, কিন্তু ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কিন্তু এখনো বহাল আছে, তার ক্ষমতা আছে এবং তাকে এখন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটাকে আমি রেজিম চেঞ্জ বলবো না, এটা একটা অপহরণের মাধ্যমে ডিক্যাপিটেট করা যেটাকে বলে, রাষ্ট্রনায়ককে সরিয়ে দিয়ে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা এবং বিদ্যমান যারা নেতৃত্ব আছে তাদের সাথে পরামর্শ করে আমেরিকার স্বার্থকে রক্ষা করাই হচ্ছে আমেরিকার উদ্দেশ্য। হ্যাঁ, তো আপনার কথা সূত্র ধরেই যদি আমি দুটো তিনটে বিষয় বলি। একটা হচ্ছে যে নিকোলাস মাদুরো তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং এই প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো আসলে কি, আর অভিযোগগুলোর পেছনে সত্যতা ছিল কি না। আর ৩ নম্বর যে জিনিসটা আপনার এই 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 প্রশ্নের সঙ্গে আমি মনে করি যুক্ত, যে নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তার শোয়ার ঘর থেকে সরাসরি ধরে নিয়ে গিয়ে একেবারে আমেরিকান জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হলো। তো সেইখানে মার্কিন বাহিনী কোনো ধরনের কোনো প্রতিরোধের মুখেই পড়েনি। এইটা কিভাবে সম্ভব? একটা দেশ, ভেনেজুয়েলার মতো একটা দেশ, সেখানে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই মার্কিন বাহিনী তাদের দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল। ৩ তারিখে যেটা ঘটলো সেটা হচ্ছে যে মানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন 4:21 তার ফ্লোরিডার বাসভবন থেকে যে নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করে তাকে নিয়ে আসা হয়েছে আমেরিকায়। এটা হচ্ছে তার ঘোষণা। যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে এই প্ল্যানিংটা কিন্তু অনেক দিন ধরে, প্রায় 6 মাস ধরে এই প্ল্যানিংটা হচ্ছে এবং এখন আমেরিকা এটা স্বীকারও করছে এবং সেখানে সিআইএ যুক্ত ছিল, সেখানে এফবিআই যুক্ত ছিল এবং 4 দিন আগে, তার মানে 31শে ডিসেম্বর 2025 সালে ডোনাল্ড ট্রাম্প একটা আদেশ বলে এই অপারেশনটাকে অনুমোদন করে। তো অনুমোদন করেছিল এবং এটা নাম দিয়েছিল অ্যাবসলিউট রিজলভ, এই ইংরেজি নামটা দিয়ে। এবং তারপরে তো ধরেন এর আগে থেকে প্রায় 1.5 মাস ধরে নিকারাগুয়া না, ভেনেজুয়েলা প্রায় আপনার অবরোধের মুখে আছে। সেখানে আমেরিকা প্রায় 15,000 সৈন্য পাঠিয়েছে। F-35 যে বিমান, স্টেলথ বিমান, সেটা সেখানে প্রায় 15টা ছিল, সেখানে 11টা যুদ্ধ জাহাজ এবং একটা সবচেয়ে বড় এয়ারক্রাফট, এবং সেই সাথে আশেপাশে যে সমস্ত আমেরিকার বেজ আছে ক্যারিবিয়ান অঞ্চলে এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য জায়গায়, সেখান থেকেও প্রায় 20টি ঘাঁটি থেকে প্রায় 150টা এয়ারক্রাফট ওই 3 তারিখের সকালে তারা ভেনেজুয়েলার বর্ডার ক্রস করে তারা ভূখণ্ডে ঢুকে পড়ে এবং কারাকাস শহরে তাদের মূল তৎপরতা সেখানে চালায়। একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, প্রথমেই যেটা বমিং হয়, যে শহরটা, যে জায়গাটা বমিং হয়, সেটা হচ্ছে কিন্তু হুগো চাভেজের সমাধি, যেটা বলে মজোলিয়াম, সেই সমাধিটাকে ইয়ে করে। সুতরাং এটা কিন্তু একটা সিম্বল, খুবই সাংঘাতিক বড় একটা সিম্বল, যে হুগো চাভেজ প্রেসিডেন্ট ভেনেজুয়েলার
ভাগ্যকে একেবারে অন্যভাবে, বিশেষ করে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য অন্যদিকে নিয়ে গিয়েছিল, তার সমাধি বমিং করে, প্রথমে বমিং করে কিন্তু আমেরিকা জানিয়ে দিল, কি জানিয়ে দিল জানি না, কিন্তু এটা একটা যে বর্বরতার একটা চরম চূড়ান্ত পর্যায়, সেটা বলার অপেক্ষা রাখে না। আর একটা জিনিস মনে রাখা দরকার, 3রা জানুয়ারি কিন্তু দুইজন ব্যক্তির, মানে একজনের অ্যারেস্ট, সেটা হচ্ছে পানামার নরিয়েগা। আর একটা হচ্ছে 3রা জানুয়ারিতে কিন্তু ইরানের যে বিখ্যাত সেনাপতি বা জেনারেল সুলেম, তার নাম হচ্ছে সুলেইমান, নামটা আমার এখনই মনে পড়ছে না। মোসাদ্দেক। না, না, তার নাম হচ্ছে কাসেম সুলেমানি। কাসেম সুলেমানি, হ্যাঁ। হ্যাঁ, কাসেম সুলেমানিকে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প একটা ড্রোন পাঠিয়ে মেরে ফেলেছিল এই 3 তারিখে। সুতরাং এটা আমি কাকতালীয়, কিন্তু আমি বলছি না যে এর কোনো সিগনিফিকেন্স আছে, কিন্তু এটা দুটো জিনিস মনে রাখা দরকার, একটা হচ্ছে নরিয়েগা আর একটা হচ্ছে কাসেম সুলেমানি। তো যাই হোক, কেন আহ, একটা গুলি বর্ষণ হলো না, যতটুকু খবর পাওয়া গেছে সেটাতে জানা যায় যে প্রতিরোধ তেমন কিছুই ছিল না। কেবলমাত্র একটা হেলিকপ্টার কিছুটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তেমন কোনো ক্ষতিগ্রস্ত না। হেলিকপ্টারটা, আমেরিকান হেলিকপ্টারটা পরে ফিরে গেছে তার বেজে, বা তার যুদ্ধজাহাজ যেখানে ছিল সেখানে ফিরে গেছে। কিন্তু বাদ বাকি কোনো ভেনেজুয়েলার সামরিক বাহিনী কিছুই করলো না, একটা মানে গোলা বর্ষণ করলো না। আমেরিকার যে সমস্ত হেলিকপ্টার গুলো উঠছিল কারাকাসের আকাশে, সেগুলো কিন্তু অত্যন্ত নিচু দিয়ে, এমনকি এগুলোকে যদি কোনো বন্দুক দিয়ে বা রাইফেল দিয়ে যদি শুট করা যেত, তাহলে কিন্তু এগুলো হয়তো বিধ্বস্ত হতে পারতো। সোমালিয়ার কথা মনে আছে? সোমালিয়াতেও কিন্তু আমেরিকা যখন এই হেলিকপ্টার পাঠায়, এখানে পাঠিয়েছিল চিনক, আর ওখানে যে সমস্ত হেলিকপ্টার পাঠিয়েছিল সেগুলো আরো উন্নত ছিল, কিন্তু দুটো হেলিকপ্টার সোমালি বাহিনী বা সোমালির যোদ্ধারা যারা, তারা নামিয়ে ফেললো। তারপরেই তো ওখান থেকে আমেরিকা তার সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে চলে আসলো, সেটা ক্লিন্টনের সময় ছিল। সুতরাং এখানে হলো না কেন? কয়েকটা কারণ বা কয়েকটা যুক্তি বা অনুমান আমরা করতে পারি। একটা হচ্ছে যে সমস্ত সিস্টেমটা, যে ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা যেটা ভেনেজুয়েলা ছিল, সেগুলোকে ইলেকট্রনিক মাধ্যমে শাটডাউন করে দেওয়া হয়, যার ফলে তারা বুঝতে পারেনি আক্রমণটা কোথায় হচ্ছে। কিন্তু তারপরেও দেখেন, আক্রমণটা চলেছে কিন্তু 2 ঘন্টা ধরে, 2-2.5 ঘন্টা ধরে। এইরকম আক্রমণ কিন্তু ইরানেও করেছিল, আমাদের বিশেষ করে ইসরায়েল। ইরানে যেটা করেছিল সেটাও কিন্তু এরকম একটা শাটডাউন করে, সমস্ত সিস্টেমটা, প্রতিরক্ষা ব্যবস্থা শাটডাউন করে তারপরে আক্রমণগুলো চালায় ইসরায়েল। কিন্তু ইরান কিন্তু অতি দ্রুত 2-3-4 ঘন্টার ভেতরে কিন্তু তারা এটাকে ফিক্স করে ফেলে, এটা কারেক্ট করে ফেলে, এবং তারা প্রতিরোধ ব্যবস্থাকে মানে জীবন্ত করে বা চালু করে আর কি। কিন্তু ভেনেজুয়েলা পারলো না। সুতরাং একটা হতে পারে ইলেকট্রনিক মাধ্যমে আমেরিকা এটাকে শাটডাউন করেছে। দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের চুক্তি হয়েছে, গোপন চুক্তি, এবং সেই চুক্তির ভেতরে সম্ভবত ভেনেজুয়েলার সামরিক বাহিনী যুক্ত, অথবা কোনো রাজনৈতিক নেতা বা নেতৃত্ব জড়িত, 1 বা 2 জন বা 3 জন। এটা বিশ্বাস করার কারণ আছে এই কারণে, যে যে আন্দোলনটা হুগো চাভেজ শুরু করেছিল, যেটাকে এখন বলা হয় চাভিস্তা আন্দোলন, সেই চাভিস্তা আন্দোলনের ভেতরে নানা ধরনের ফ্র্যাগমেন্টেশন আছে, বিভাজন আছে। যেমন ধরুন, মাদুরো এবং তার স্ত্রী একটা সেকশন ছিল, বা একটা কি বলে, একটা ব্লগ ছিল, একটা বর্গ ছিল। আর একটা হচ্ছে যে ডেইসি রড্রেগো, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সে এবং তার ভাই হোর্হে রড্রিগো, সেও কিন্তু আরেকটা বর্গ, ক্ষমতার একটা বর্গ তৈরি করেছিল। আরো একজন ছিলেন যার নাম কাবেলা কাবেলা।
সেই কাবেলা হচ্ছে আপনার সামরিক বাহিনীতে তার সাংঘাতিক প্রভাব ছিল। সুতরাং এইরকম ৩ বা আরো অনেক বিভাজন ছিল সমস্ত আন্দোলনের ভেতরে, যার ফলে কোথায় কিভাবে আমেরিকা অর্থর প্রলোভন দেখিয়ে বা অন্য কিছুর প্রলোভন দেখিয়ে এই এই রকমের একটা নিষ্ক্রিয়তা সৃষ্টি করলো সেটা বলা কঠিন। আর একটা হচ্ছে যে ৬ দিন আগে, তার মানে ৩ তারিখ থেকে যদি আমি ৬ দিন ধরি, তাহলে হবে ধরেন ২৭ তারিখে বা ২৮ তারিখের দিকে। ২৮ তারিখের দিকে মার্কো রুবিও কিন্তু এই ডেলসি রড্রিগেজ, যিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার সাথে কিন্তু দীর্ঘ আলাপ করেছে, প্রায় ৪০-৫০ মিনিট ধরে। কি আলাপ হয়েছে সেটা কোনো কেউ প্রকাশ করেনি, আমরা জানিও না। কিন্তু যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ফেলিওর। এবং আরো মারাত্মক ব্যাপার হচ্ছে যে নিকোলাস মাদুরোকে অপহরণের ঠিক ৬ ঘন্টা আগে কিন্তু চীনের একটা প্রতিনিধি শি জিনপিংয়ের একেবারে ব্যক্তিগত প্রতিনিধি, প্রায় ৫ সদস্যের এক প্রতিনিধিকে নিকোলাস মাদুরো তার প্রাসাদে অভ্যর্থনা জানায় এবং সেখানে কথা হয়। তো আমি চিন্তা করে দেখেন কিরকম আমেরিকার মানে উচ্ছৃঙ্খল এবং মানে একটা উন্নাসিক একটা যে আচরণ, সেই প্রাসাদে যদি চীনা প্রতিনিধিরা থাকতো বা নিকোলাস মাদুরোর বাসায় যদি থাকতো চীনা প্রতিনিধিরা, তাহলে তাদের কি হতো কে জানে। সুতরাং হোল সিচুয়েশনটা এমনই। আর একটা জিনিস কল্পনা করে দেখেন, আজকে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে যদি ঠিক ওইভাবে অপহরণ করে নিয়ে আসতো, পশ্চিমা বিশ্ব কি করত, ডোনাল্ড ট্রাম্প কি করত। সুতরাং এই এই জিনিসটা এমন একটা উদাহরণ সৃষ্টি করলো যে উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখন যদি অন্য কোনো দেশ আর একটা দেশকে, পার্শ্ববর্তী দেশকে এই ধরনের নেতাকে যদি অপহরণ করে বা প্রেসিডেন্টকে যদি অপহরণ করে নিয়ে আসে, তাহলে পশ্চিমা বিশ্ব কি বলবে বা অন্য দেশ কি করবে, কি বলবে। সুতরাং এই প্রেসিডেন্টসটা, এই উদাহরণটা এমন একটা উদাহরণ সৃষ্টি করলো আমেরিকা, এবং এটা আমেরিকার ইতিহাসে কিন্তু আরো অনেক উদাহরণ আছে। আপনি ১৯৫৪ সালে গুয়েতেমালা থেকে শুরু করে ১৯৭৩ সালে চিলির আলেমদের বিরুদ্ধে তাকে হত্যা করা তার প্রাসাদে, এবং আরো যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, নিকারাগুয়াতে একই ঘটনা ঘটেছে ৯৬ এর দিকে। সুতরাং আমেরিকার ইতিহাসে কিন্তু এই সমস্ত কলঙ্কময় অধ্যায়ের সাথে এখন আরো যুক্ত হলো ভেনেজুয়েলার এই নিকোলাস মাদুরোর অপহরণ এবং তাকে বিচার করার পায়তারা। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি একটু আসি আপনার কথা সূত্র ধরে, যে আমেরিকা কি নজির সৃষ্টি করলো, সেখানে যদি আমরা দেখি যে আমেরিকা বাদে এখন বিশ্বের অন্যতম ২ পরাশক্তি, এক নম্বর হচ্ছে চীন, ২ নম্বর রাশিয়া। রাশিয়া এবং চীনের সঙ্গে কিন্তু ভেনেজুয়েলার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বলা হচ্ছে যে চীনের প্রায় $১০০ বিলিয়ন মতো নানা খাতে বিনিয়োগ আছে। কোনো ক্ষেত্রে হয়তো তেল কেনার জন্য আগাম অর্থ, কোনো না কোনো খাতে তাদের ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গেও আপনার যুক্ততা আছে। ভেনেজুয়েলা তাদের একটা বিরাট বিনিয়োগ। পাশাপাশি রাশিয়ার কিন্তু রাশিয়ার তেল কোম্পানি সরাসরি ভেনেজুয়েলাতে সরকারি তেল কোম্পানির সঙ্গে কাজ করছে। রাশিয়ার অস্ত্র আপনার ভেনেজুয়েলা নিয়ে ব্যবহার করে। রাশিয়ার বলা হয় যে ১০০ থেকে ১২০ জন সামরিক কর্মকর্তা ভেনেজুয়েলায় প্রতিনিয়ত থাকেন, যে তাদের প্রশিক্ষণ এবং তাদের কৌশলগত বিষয়গুলো নিয়ে পর্যালোচনার জন্য থাকেন। তো এই পরিস্থিতিতে আসলে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত চীন এবং রাশিয়ার ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলবে এবং কোথায় যেতে পারে? হ্যাঁ, সেটা খুব মানে অত্যন্ত মানে ইন্টারেস্টিং প্রশ্ন। এই কারণে যে আপনি ঠিকই বলেছেন, রাশিয়া এবং চীন বিশেষ করে, এবং কিছুটা ইরান ভেনেজুয়েলার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। এবং রাশিয়ারও কিন্তু একটা ডিফেন্স একটা চুক্তিও আছে ভেনেজুয়েলার সাথে। তো প্রতিক্রিয়াটা হচ্ছে যে তারা অত্যন্ত শক্তভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে মাদুরোকে অবিলম্বে যেন ফিরিয়ে দেওয়া হয়। এটা আন্তর্জাতিক আইন বিরোধী এবং এটা একটা
আহ, আহ, একটা সাম্রাজ্যবাদী আহ, উম, একটা একটা পদক্ষেপের মতো নেওয়ার মতো, এবং এটা ইউনাইটেড নেশনসের যে চার্টার আছে তার বিরোধী। একইভাবে চীনও কিন্তু একইভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং এই প্রতিক্রিয়ায় বিশেষ করে চীন বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করছে এই কারণে যে আপনি যেটা বললেন, প্রায় $100 বিলিয়ন একটা বিনিয়োগ সেখানে আছে। তো এটা চীনের জন্য একটা বড় আঘাত। কিন্তু আহ, আহ, চীন আহ, চীন যে বসে থাকবে বা কোনো পদক্ষেপ নেবে না, সেটা এখনো বলা মুশকিল। কারণ মনে রাখার প্রয়োজন যে আহ, আহ, ডোনাল্ড চীনের হাতে কিন্তু একটা বড় মারণাস্ত্র আছে, সেটা হচ্ছে তার আহ, ওই দুর্লভ যে আহ, যে রেয়ার সমস্ত রেয়ার আর্থ মিনারেল যেটা সেটার 70% চীন কন্ট্রোল করে। এবং চীনের সাথে এই যে ট্যারিফ নিয়ে যখন গন্ডগোল হচ্ছিল আমেরিকার, বা নেগোসিয়েশন হচ্ছিল, আলাপ আলোচনা হচ্ছিল, তখন কিন্তু এক পর্যায়ে চীন এই দুর্লভ সম্পদ, খনিজ সম্পদ আমেরিকায় পাঠানোর উপরে কিছুটা নিষেধাজ্ঞা জারি করে, এবং তাতেই কিন্তু আমেরিকা পরে পিছিয়ে যায়, এবং চীনের সাথে একটা চুক্তি করতে হয়, তার ট্রেড বাণিজ্য চুক্তি করতে হয়, বাধ্য হয়। সুতরাং চীন কি ব্যবস্থা বা কি পদক্ষেপ নেবে সেটাও খুব ইন্টারেস্টিং। আরেকটা হচ্ছে যে রাশিয়ার সাথে যে সমস্ত যে যোগাযোগটা, সেটা অনেকটা সামরিক ক্ষেত্রে লেনদেন, আদান প্রদান এবং একটা সহযোগিতা ভেনেজুয়েলার ছিল। এবং ভেনেজুয়েলাতে কিন্তু যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু S-300 দিয়েই কিন্তু রাশিয়া সাহায্য করার চেষ্টা করেছিল। কিন্তু একটা জিনিস হচ্ছে যে ধরেন অস্ত্র দিয়ে তাকে তার প্রতিরক্ষাটাকে ঠিক করা, আর একটা হচ্ছে যে যারা এটা পেছনে পরিচালনা করবে, যা তাদের সাথে যদি আমেরিকার কোনো লেনদেন হয়ে থাকে, তাহলে তো আর রাশিয়ার করার কিছু থাকে না। সেই রকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিনা আমি জানি না, বা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু সেরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমি অবাক হব না। কিন্তু লক্ষ্য করার বিষয় যে অন্যান্য ইউরোপীয় দেশের প্রতিক্রিয়াটা, ধরেন রাশিয়া, চীন, ইরান থেকে শুরু করে মেক্সিকো, কলম্বিয়া সহ আরো অনেক দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্ব যাদেরকে আমরা বলতাম, বা গ্লোবাল সাউথ এখন যাদেরকে বলা হয়, তারা কিন্তু অত্যন্ত শক্তভাবে এই আমেরিকার এই হামলাকে নিন্দা করেছে এবং তার প্রতিবাদ করেছে, এবং সিকিউরিটি কাউন্সিলের সভা ডেকেছে, এবং সেখানে আলোচনা অতি শীঘ্রই হয়তো হবে। আহ, তো কিন্তু ইউরোপের ইয়েগুলো, মানে যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি ব্রিটেনের প্রতিক্রিয়াটা দেখেন। তারা বলছে যে নিকোলাস মাদুরো হচ্ছে অবৈধভাবে ভেনেজুয়েলা শাসন করছিল। সে প্রেসিডেন্ট হওয়ার অধিকার রাখে না, এবং সে ব্রিটেন কোনো অশ্রু বর্ষণ বিসর্জন দিবে না নিকোলাস মাদুরোর এই বর্তমান অবস্থায়। আবার তারা বলছে রুল অফ ল এর কথা, আইনের কথা বলছে। আবার বলছে গণতান্ত্রিক যে ট্রানজিশন যেন ভেনেজুয়েলাতে ভালোভাবে হয়। আবার ফ্রান্স বলছে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো। তো আমেরিকা আন্তর্জাতিক আইনের প্রতি কতটুকু সম্মান দেখিয়েছে, এবং সেটা যদি না দেখিয়ে থাকে, এবং আমি মনে করি দেখায়নি, তাহলে তাকে যে সমালোচনা যতটুকু করা, সেটা তো মানে পশ্চিমা বিশ্ব করছে না। সুতরাং পশ্চিমা বিশ্ব রাজনীতি থেকে কিন্তু একটা ইররেলিভেন্ট, বা তার যে আগের যে প্রতিপত্তি ছিল বা তার গুরুত্ব ছিল, সেই গুরুত্ব কিন্তু সে হারাতে চলেছে। আমি অবাক, অত্যন্ত অত্যন্ত আগ্রহ নিয়ে আমি লক্ষ্য করতে চাই গ্রিনল্যান্ডকে নিয়ে কি হয়। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে যে সে গ্রিনল্যান্ড দখল করবে। গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনস্থ একটি প্রদেশ। সুতরাং তখন ইউরোপীয় দেশগুলো তখন কি করবে, সেটা আমি সবিস্ময়ে লক্ষ্য করতে চাই। সুতরাং এই হচ্ছে আর কি বিশ্ব মূল্যায়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের যে
প্রতিক্রিয়া সেটা কিছুটা এই। তবে চীন এবং রাশিয়া নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে, সেটা কি সেটা এখনই বলা মুশকিল। এখনো অনেক কিছু ঘোলাটে হয়ে আছে, সুতরাং এই ঘোলা ভাবটা যখন একটু সরে যাবে তখন আমার মনে হয় যে প্রতিটা দেশের অবস্থানটা কি হবে এই পরিপ্রেক্ষিতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে সমস্ত অভিযোগ নিকোলাস মাদুরোর বিরুদ্ধে করা হচ্ছে, সেই অভিযোগগুলো কিন্তু অত্যন্ত মানে খেলো অভিযোগ। তার সেখানে খুব একটা যে যুক্তি আছে বলে আছে সেটা আমি মনে করি না। এবং আমি অনেক আন্তর্জাতিক আইনবিদদের কথা শুনেছি এবং তারাও বলছে যে যদি খুব ভালো আইনজীবী নিকোলাস মাদুরোর এই কেসটাকে হ্যান্ডেল করে, যে শুনানি শুরু হবে নিউ ইয়র্কের দক্ষিণ ম্যাজিস্ট্রেটের কোর্টে, তো সেখানে যদি খুব ভালো আইনজীবীদেরকে নেওয়া হয় এবং নিকোলাস মাদুরোর যে ভূমিকা এবং তার যে শাসনকালে কালের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এবং আমেরিকার ভূমিকাও যদি পুঙ্খানুপুঙ্খে সেখানে বলার সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় যে নিকোলাস মাদুরো তার কেসে জয়ীও হতে পারে। আমেরিকার জন্য সেটা হবে একটা বড় একটা এম্বারাসমেন্ট বা অপমান। হ্যাঁ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমেরিকা এ পর্যন্ত বিভিন্ন কথা বলে গণতন্ত্র, মানবাধিকার, মানে সুশাসন, নানা ধরনের কথা বলে, যদি আমি একে একে বলি যে আফগানিস্তানে তারা গিয়েছিল, তারা আফগানিস্তান ২০ বছরের বেশি সময় ধরে তারা শাসন ক্ষমতায় চালিয়েছে, তাদের প্রত্যক্ষ মদতে আফগান শাসক ছিল, কিন্তু যেদিন তারা চলে এসেছে ঠিক যাদের তাড়িয়ে তারা দখল করেছিল আফগানিস্তান, সেই তালেবান ক্ষমতায় দখল করেছে। আবার যদি বলি যে এই ইরাকে যে কথা বলে অভিযান চালানো হয়েছিল, এখন ইরাক একেবারে একটা ছত্রাখান অবস্থা ইরাকের, ঠিক একই অবস্থা লিবিয়ার। তো এই ক্ষেত্রে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যতদিন মনে হবে বা যতদিন চাইবো বা যতদিন আমাদের মনে হবে ঠিক হয়নি ততদিন আমরা ভেনিজুয়েলায় থাকবো। তো এই যে ট্রাম্পের এই কথা, বা একটু আগে আপনি ডেনমার্কের কথা বললেন যে ডেনমার্ক কিভাবে যদি তার গ্রিনল্যান্ড হাতছাড়া হয়ে যায় তখন সে কিভাবে দেখবে বা কিভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবে। তো এই মানে ভেনিজুয়েলা এবং আগামী পৃথিবী, তাদের আগামী দিনগুলো কিভাবে চলবে বলে আপনি মনে করেন? ভেনিজুয়েলার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, ভেনেজুয়েলার মানে ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং এই কারণে যে আহ, আহ, যে মানে যে যেভাবে নিকোলাস মাদুরোকে নেওয়া হলো আহ, এবং তাকে তার অনুপস্থিতিতে আমেরিকা এখন বলছে, ট্রাম্প বলছে যে হ্যাঁ আমরা আহ, ভেনেজুয়েলাকে চালাবো আমরাই। তার মানে সম্ভবত মার্কো রুবিও সেখানে হবে গভর্নর, হতে পারে, আমি একটু সার্কাস্টিক্যালি বলছি। আহ, এবং এটাও হতে পারে, এবং এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি ভেনেজুয়েলার যে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম আছে, সেই মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের যে মিনিস্টার আছে তাকে বদলিয়ে আমার একজন লোককে সেখানে বসাবো। তাহলে চিন্তা করে দেখেন, মানে একটা দেশ, সার্বভৌম একটা দেশে কিভাবে আমেরিকা তার নিজের লোককে বসিয়ে সেই মানে বিশেষ করে তেল শিল্প যেটা ভেনেজুয়েলায় গড়ে উঠেছে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং সেই তেলের অর্থায়ন দিয়ে আমেরিকা ঋণ পরিশোধের একটা প্রচেষ্টা নেওয়া। আরেকটা ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে বর্তমানের যে ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে যিনি প্রেসিডেন্ট ভেনেজুয়েলার, ডেলসি রড্রিগেজ, তাকে বলছে ডেলসি তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ভাগ্য কিন্তু নিকোলাস মাদুরোর হবে, এমনকি তার থেকে খারাপও হতে পারে। তো এখন এর থেকে খারাপ হতে পারে মৃত্যু, বা তাকে হত্যা করা হবে, এছাড়া অন্য কোনো দ্বিতীয় পথ আমি দেখি না। সুতরাং এই যে সমস্ত থ্রেট গুলো, এই যে হুমকি গুলো চলছে, এখানে আইনের কোনো ব্যাপার নেই, আইনের কোনো শাসন নাই, অথচ নিকোলাস মাদুরোকে তারা আমেরিকার আইন দিয়ে তাকে অভিযুক্ত করতে চায় এবং তাকে বিচার করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের বিচার করবে কে? সে যদি এইভাবে যদি একটা এইভাবে যদি আমেরিকা তার পলিসি বা তার পররাষ্ট্রনীতি চালায় এবং অন্যান্য দেশকে হুমকির মাধ্যমে যদি চালানোর একটা
ঐতিহ্য যদি সৃষ্টি করে এবং যেটা আছে আমেরিকার ইতিহাসে, তাহলে পৃথিবীটা কোথায় যাবে? এগুলো কি আমরা চিন্তা করি না? চিন্তা করি না। কিন্তু আগামী দিনের সবকিছু নির্ভর করছে আগামী দিনে ভেনেজুয়েলার সাধারণ মানুষ তারা কিভাবে প্রতিরোধ করবে। ইতিমধ্যে কিন্তু কারাকাসের রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ নেমেছে। তারা বলছে যে আমরা সবাই হুগো চাভেজ, আমরা সবাই নিকোলাস মাদুরো। কিউবাতেও বিক্ষোভ হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের বাংলাদেশেও বিক্ষোভ হচ্ছে এবং রাস্তায় নেমেছে অনেকেই। সুতরাং প্রতিরোধ আছে। এবং আপনি যেটা বললেন যে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, তারপরে লিবিয়া লিবিয়া। থেকে শুরু করে যত দেশে এই ধরনের হস্তক্ষেপ করেছে আমেরিকা, প্রত্যেকটা দেশেই কিন্তু আমেরিকাকে বাধ্য হতে হয়েছে ফিরে আসতে, অথবা এমন একটা কেয়স সৃষ্টি করতে। সেই কেয়সের যখন কেয়স সৃষ্টি হয়েছে তখন তারা পিছু টান দিয়েছে, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে লক্ষ্য করি, যেটা ইরাকের ক্ষেত্রে লক্ষ্য করি, লিবিয়ার ক্ষেত্রে লক্ষ্য করি। সুতরাং আমেরিকা এখন যেটা ভেনেজুয়েলায় চেষ্টা করবে সেটা হচ্ছে যে একটা সিভিল ওয়ারের মতো একটা কিছু তৈরি করা, পরিস্থিতি তৈরি করা, এবং তার অজুহাত দেখিয়ে আমেরিকা ওখানে হয়তো সেনাবাহিনী পাঠাতে পারে। এটা আমার একটা সন্দেহ বা আমার একটা ভবিষ্যৎবাণীও বলতে পারেন যে আমেরিকা এটারই পায়তারা করছে। তারা সিভিলিয়ান প্রশাসক সেখানে পাঠিয়ে কতটুকু তার স্বার্থটাকে রক্ষা করতে পারবে সেটা বিষয়ে আমার সন্দেহ আছে। সম্ভবত তারা ওই রকম একটা হট্টগোলপূর্ণ একটা পরিস্থিতি সৃষ্টি করে একটা সিভিল মানে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করে তখন বলবে যে দেখো, ভেনেজুয়েলা চালানোর ক্ষমতা তোমাদের নেই, সুতরাং আমেরিকা সেখানে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আমি মনে করি, কিন্তু সেটা হবে একটা ভিয়েতনাম আমেরিকার জন্য। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক খান। দর্শক, ভেনেজুয়েলা নিয়ে অধ্যাপক ডক্টর বদরুল আলম খান তার বিশেষজ্ঞ মতামত দিচ্ছিলেন সিডনি থেকে। আপনারা শুনলেন তার কথা। আমরা জানতে চাই আপনার মতামত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা জানান আপনার মতামত।